নমস্কার, আপনারা আছেন কেটিভি বাংলার ঘন্টাখানেক বাংলার কথার আরো একটি পর্ব। দেখুন, ঘন্টাখানেক বাংলার কথা যত দিন যাচ্ছে, আমরা আপনাদেরকে ইনভলভ করতে চাইছি, আপনাদেরকে আপডেট করতে চাইছি। আপনার প্রতিটা পর্বে বলে থাকি যে খবর আপনাদের জানা দরকার, জানাবার দরকার এবং যে খবর নিয়ে বিশ্লেষণ করা দরকার, আমরা কিন্তু কোনো রং না দেখে আপনাদের সামনে তুলে ধরি। কারণ আমরা মনে করি যে খবরগুলো আপনাদের জানা দরকার এবং সেই খবরগুলো অন্য মানুষের সঙ্গেও শেয়ার করা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন 4th মে, ৪ঠা মে ২০২৬, আজ থেকে ঠিক ৩ মাস আগে, কি একটু বেশি সময় হবে, নতুন সরকার প্রথমবার বাংলায়, নতুন ভোর বিজেপি সরকার ক্ষমতায় আসে। সেই সেলিব্রেশনের ছবি আপনারা দেখছেন। প্রত্যেকে কিন্তু একদম মন খুলে দুহাত ঢেলে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছিল। কেন? কারণ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে, সিন্ডিকেট বাজের বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে গিয়ে, কাটমানি যা কালচার ছিল, মানুষ যে কোনো প্রকারে হোক মুক্তি চেয়েছিল। অর্থাৎ তৃণমূল যেন আর ফিরে না আসে। আমরা অন্য পর্বেও কিন্তু অন্য অতিথিরা বলেছিলেন যে এমনকি বহু মানুষজন ভগবানের কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তৃণমূল কংগ্রেস যেন জিততে না পারে। কিন্তু ৩ মাস যেতে না যেতেই বিভিন্ন রকম কিন্তু কনসার্ন আসছে। মানে মানুষের মনে প্রশ্ন জাগছে যে নতুন সরকারকে আমরা আনলাম, যাদের ভোট দিয়ে তৃণমূলকে সরিয়ে আনলাম, অর্থাৎ বিজেপি সরকারকে আনলাম, তাদের বিশ্বাস করলাম, তাদের উপর ভরসা করলাম, তাদের বিরুদ্ধেই আবার সেই তোলাবাজি এবং বিভিন্ন রকম কিন্তু সিন্ডিকেটবাজির অভিযোগ ইতিমধ্যেই আসছে। এবং ঠিক যেরকমভাবে আমরা এই লাইনটা বললাম, ইনস্ট্যান্ট অ্যাকশনও কিন্তু নেওয়া শুরু হয়ে গেল। কেন এই কথা বললাম? শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি, ঠিক কি বলেছেন এই নিয়ে? অর্থাৎ ইতিমধ্যেই ২৫০ জন শোকজ বিজেপি কর্মী, নেতা, মন্ডল সভাপতি, বিভিন্ন লেভেলের কিন্তু ২৫০ জন শোকজ, ২২ জনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। শ্রমিক ভট্টাচার্য ঠিক এই নিয়ে কি বলেছেন শুনুন। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, কিন্তু আপনারা যে খবর প্রচার করছেন যে বহু নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা ঠিক নয়। হ্যাঁ, কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, এর থেকে বেশি কিছু না। দেখুন, ঠিক ৩ মাস, মে, 4th মে, এটা কিন্তু অগস্ট, অর্থাৎ ঠিক ৩ মাসের মধ্যেই এই প্রেস কনফারেন্স করে কিন্তু বিজেপি রাজ্য সভাপতিকে এই কথা বলতে হচ্ছে। এটা কি এক্সপেক্টেড? এটা কি আপনারা ভেবেছিলেন? কেন বলতে হবে? এ নিয়ে কিন্তু আমরা আমাদের প্রথম পার্ট রাখছি এবং তার সঙ্গে এসএসসিতে আমরা কিন্তু আগের পর্বেই, ঠিক এর আগের পর্বেই শিক্ষক, চাকরিহারা শিক্ষক, তাকে আমরা এনেছিলাম। কিন্তু আজ গ্রুপ সি কর্মী, তাদেরও কি ডিমান্ড, এবং তাও কিন্তু সেই আন্দোলন ছিল, যে আন্দোলনের ঢেউ কিন্তু আছড়ে পড়েছিল এবং ২০২৬ বিধানসভা নির্বাচনে কিন্তু তাকে বড় এফেক্ট পড়েছিল। আমাদের সঙ্গে কারা কারা আছেন আজকের প্যানেলে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন কলতান দাশগুপ্ত, সিপিএম নেতা। আমাদের সঙ্গে আছেন অমিত মণ্ডল, চাকরিহারা গ্রুপ সি কর্মী। আমাদের সঙ্গে আছে আজকের প্যানেলে বিজেপি মুখপাত্র শৌনক মারিক। আমি তিনজনকেই আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। আমি প্রথমেই আসব শৌনক, তোমার কাছে। শৌনক, ইতিমধ্যে ৩ মাস এই সরকারের বয়স, কিন্তু এর মধ্যেই কিন্তু মানুষের মনে অনেক রকম প্রশ্ন, এবং আমরা চালালাম, সবাইকে শোনালাম বাংলার মানুষের অনুষ্ঠান ঘন্টাখানেক বাংলার কথা। এটা কি ৩ মাসে এক্সপেক্টেড ছিল শৌনক? বামপন্থা যে পথ প্রদর্শন করেছে ৩৪ বছর ধরে, তারপরে জন্ম হয়েছিল শুধুমাত্র বামপন্থাকে সরানোর জন্য, যাদের অন্য আর কোনো এজেন্ডা ছিল না। তৃণমূল কংগ্রেস মানুষকে বুঝিয়েছিল যে বামপন্থার কেন সরা প্রয়োজন, এবং তাতে তারা সাকসেস পেয়েছিল এবং রাজ্যের ক্ষমতার মসনদ দখল করেছিল।
দখল করার পর থেকে তৃণমূল যেহেতু তার একটা এজেন্ডা কমপ্লিট করার পর আর কোনো এজেন্ডা ছিল না, চুরি দুর্নীতি রাহাজানি, তৃণমূল কি কি করেছে সেটা রাজ্যের প্রত্যেকটা মানুষ সে সম্পর্কে ওয়াকিবহাল। সেই বিস্তারিত না বললেও এটা বলতে হয় যে এই যে একটা সিস্টেম, পুরো সিস্টেমটা, সে থানা পুলিশ থেকে শুরু করে এক একটা থানাকে এক একটা পার্টি অফিসের মতো ব্যবহার, যে যে বামপন্থীদের একদম শেষ পর্যায়ে, মানে যে ব্যবহারটা তৃণমূল মানে সিপিএম শিখিয়ে দিয়ে গেছিল, সেইটাই তৃণমূল অ্যাডাপ্ট করে সেটাকে আরো অগ্রগতি ঘটিয়েছিল। এবং তৃণমূল সেটার এমন একটা নিদর্শন ঘটিয়েছিল যে পুরোপুরি থানার ওসিগুলো, থানার যে সমস্ত আইএস অফিসার যারা ছিল, প্রত্যেকে তৃণমূল কর্মীদের মতো বিহেভ করতো এবং থানাগুলো পুরোপুরি একদম তৃণমূলের পার্টি অফিসের মতো বিহেভ করতো এবং সাধারণ মানুষ সেখান থেকে বঞ্চিত হয়েছে দিনের পর দিন। তারপরে সমাজে যে তোলাবাজির যে কালচারটা, এটা যেহেতু শিল্পের পুরোপুরি একদম স্থগিত পরিস্থিতি তৈরি করেছিল এই তৃণমূল, সেই কারণে চাকরি, সেই কারণে বিভিন্ন যে কাজকর্ম, সেই পেশাগত কারণ যে ডিলে হতো, তাই সেই কারণেই কিন্তু বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো, সেইখানে কিন্তু বাংলা থেকে হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ করতে চলে গেছিল এবং তারা ওই কাজ করতে গেছিল বাংলায় কাজ না পেয়ে। আর যারা বাংলায় রয়ে গেছিল তাদের একটাই বিষয় ছিল, নয় তৃণমূল করো, তবেই তোমার রুজি তোমার কনফার্ম হবে, তবেই তুমি চাকরি পাবে। তৃণমূল যদি না করতে পারো তাহলে তুমি কিছুই পাবে না, সমাজ থেকে বহিষ্কৃত, বঞ্চিত হবে। সে অন্য যে কোনো দলের হতে পারে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তাদের নীতি মতাদর্শ আলাদা হতে পারে, কিন্তু তৃণমূল সকলের সঙ্গে একটাই বিহেভ করেছিল, যদি তৃণমূল করো তাহলে আমাদের পক্ষে এবং তৃণমূল না করলে সমাজের বিপক্ষে। এরকম একটা পরিস্থিতি, এর জন্যই তো মানুষ সরিয়েছিল, এই জায়গাটাতেই 3 মাসের মধ্যে এই শ্রমিক ভট্টাচার্যকে এই প্রেস কনফারেন্স কেন করতে হবে? এই জায়গাটাতেই আসছি যে এবার বিজেপির কর্মীর সংখ্যা, বিজেপির ভোটার হঠাৎ হু করে মানুষ বিশ্বাস করেছে, বিজেপির মতাদর্শকে বিশ্বাস করেছে, দিয়ে হু করে বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিজেপির কর্মীর সংখ্যা কিন্তু 4 তারিখের আগে খুব একটা বেশি ছিল না। বুথে বুথে কটা কর্মী ছিল, কজন ছিল না ছিল, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে বিরোধীদের ওপর যে অত্যাচার তৃণমূল করেছিল, সেখানে বেরিয়ে এসে বিজেপি করার ক্ষমতা অত্যন্ত কম সংখ্যক মানুষ দেখিয়েছিলেন। কারণ যদি বিজেপি হেরে যেত, আজকে আমাদের মতো কর্মীদের লাশ পাওয়া যেত, এটা সকলে জানেন আপনারা। প্রত্যেকটা মানুষ যারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন, যারা নিউজ রিপোর্টিং করেন, আপনাদের প্রত্যেকের জানা যে যদি বিজেপি হারতো, যদি তৃণমূল ক্ষমতায় আসতো, তাহলে কি পরিমাণ সন্ত্রাস আর রক্তগঙ্গা বয়ে যেত। এই জায়গায় আমাদের উচ্চ নেতৃত্ব দায়িত্ব নিয়ে সেই যে সন্ত্রাসটা কিন্তু অনেকটা রুখে দিয়েছে, যেটা তৃণমূল এলে হতো সেটা কিন্তু বিজেপি এসে হয়নি। এই জায়গা থেকে সাহস সঞ্চার করেছে কিছু তৃণমূলের দুষ্কৃতী, তারা ভাবছে যে বিজেপি তো আমাদের মারছে না, বিজেপি তো আমাদের মারবে না। এইটাকে যদি দুর্বলতা ভেবে নিয়ে থাকে প্রশাসন, কিন্তু প্রশাসনের ভূমিকা যথাযথ পালন করবে। একটা সিস্টেম 3 মাসের মধ্যে যদি একজন কেউ এই ফ্ল্যাট থেকে অন্য ফ্ল্যাটে ট্রান্সফারও হয়, নিজের বাড়ি যদি পরিবর্তন করেন, সাজানোর জন্য 1 মাস টাইম লেগে যায়। এত বড় রাজ্যের বিষয়, এত বড় রাজ্যের এত সেক্টর রয়েছে, সেই সমস্ত সেক্টর সাজানোর জন্য 3 মাস মিনিমাম। একটা সরকারকে অন্তত সে ভালো খারাপ সেটা বিচার্য বিষয়, অন্তত 6 মাস সময় দেওয়া উচিত বলে মনে করেন। এটা প্রত্যেক রাজনৈতিক দলের মনে করা উচিত। আমি আর কলতন্ডার ভাষণটা নিয়ে তোমার কাছে ফেলে দেব। কলতন্ডা 3 মাসের মধ্যে কিন্তু ইতিমধ্যেই 250 জনকে শোকজ করেছে, 22 জনকে সাসপেন্ড করতে হলো এবং স্পেসিফিক অভিযোগ যে যা আগে ছিল ঠিক এক্স্যাক্টলি জেরক্স তাই হতে যাচ্ছে। কলতন্ডা, আগে যা ছিল সেগুলো তৃণমূলের নেতারা করতেন, তাহলে এখন যারা করছেন তারা কি তৃণমূলের নেতা? না তো, তারা তো বিজেপির নেতা। কারণ বিজেপির নেতৃত্ব তো বিজেপি নেতাদেরই শোকজ করবে। তাহলে কি তারা হুট করে সবাই বিজেপি হয়ে গেলেন? এরকম বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি, কে সোনাপাপ্পুর বন্ধু, কে অমুকের বন্ধু, কে তীর্থঙ্কর ঘোষের সাকরেদ, তারা সবাই এখন বিজেপির মঞ্চে উঠে উত্তরীয় পড়ছে, এসব আমরা দেখছি। এবং এই মানুষগুলো করছে না পুরনো বিজেপি নেতারা করছে, সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছি না। কিন্তু 3 মাসের মধ্যে 200-250 শোকজ হয়ে যাচ্ছে, এইটা যে কোনো রাজনীতির পক্ষে খুব ভালো বিজ্ঞাপন তৈরি হয় না। তার মানে বোঝা যায় যে রোগটা তৃণমূল আমলে ছিল, সেই রোগটা এই আমলে কন্টিনিউ করছে। আগের লোকেরাই কন্টিনিউ করছেন না, তৃণমূল থেকে উড়ে এসে জুড়ে লোক বসে করলো। এইটা সেগ্রিগেট করার দায়িত্বটা কিন্তু বিজেপি নেতৃত্বের, কারণ দলে ওরাই নিচ্ছেন। বিজেপির সভাপতি বললেন যে নিচু তলার কিছু লোক এরকম তৃণমূলকে নিয়ে ঘুরছিল, তাদেরকে আমরা শোকজ করেছি। আচ্ছা, বিজেপির ওপর তলার যে লোক তৃণমূল থেকে লোক ভাঙিয়ে রাজ্যসভার সাংসদ করছেন, বিজেপির ওপর তলার যে লোক
তৃণমূলের জয়ী হওয়া সাংসদ, বিজেপিকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করা সাংসদদের, মানুষের ভাবাবেগে আঘাত দেওয়ার যে অভিযোগ বিজেপি সায়নী ঘোষের বিরুদ্ধে করত, তাদেরকে নিয়ে যে বিজেপির নেতারা একসাথে মিটিং মিছিল করছেন, মাছ মাংস খাচ্ছেন, ভবিষ্যৎ পদ্ধতি নির্ধারণ করছেন, এটাও বলা হচ্ছে যে যদি সিট সংখ্যা বেড়ে যায় তাহলে আপনারাও ক্যান্ডিডেট হবেন, তাহলে সেই ওপরতলার বিজেপি নেতাদের কিন্তু শোকজ করা হচ্ছে না, নিচুতলার বিজেপি নেতারা এই শোকজের সম্মুখীন হচ্ছেন। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? একটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে নাকি, যে ওপরতলায় যদি বিজেপি কোনো তৃণমূলকে সরাসরি ওপরে নিয়ে নেয় তাহলে কোনো অসুবিধা নেই। মাননীয় এর আগের রাজ্য সভাপতি যিনি ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত বাবু, যে প্রকাশ চিকবড়াইকের সম্পর্কে কতগুলো দুর্নীতির অভিযোগ করেছিলেন নির্বাচনের আগে, সোশ্যাল মিডিয়ায় আছে, সেই আলিপুরদুয়ারের নেতা প্রকাশবাবু সরাসরি দিল্লিতে যোগদান করলেন, আবার সাংসদ হয়ে গেলেন। তাহলে সুকান্ত বাবুর সম্মান থাকলো, যা নাকি যে নেতারা তাকে দলে নিলেন তার সম্মান থাকলো। ফলে এই যে গোটাটার মধ্যে এটা বিজেপির তৃণমূলীকরণ না তৃণমূলের বিজেপিকরণ হচ্ছে আমরা বলতে পারবো না, কিন্তু এইটা আসলে পশ্চিমবাংলার গণতন্ত্র বা গোটা গণতান্ত্রিক ব্যবস্থাটা। আমি আপনার বিরুদ্ধে প্রচার করে ভোটে জিতলাম, তারপরে আমি হচ্ছে আপনার নেতাকে ধরে তার দলে ঢুকে গেলাম, তাহলে রাস্তায় দাঁড়িয়ে যে নেতারা আছেন তারা তো বোকা হয়ে যাচ্ছেন। পশ্চিমবাংলায় এই পরিবেশ পরিস্থিতির দরকার ছিল বলে আমাদের মনে হয় না। বেশ সৌনক, আমার কলতান যা বললেন, আমি তোমাকে দুটো স্পেসিফিক প্রশ্ন করব। বাংলার মানুষের মধ্যেও কিন্তু এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। প্রথম প্রশ্ন, যে এই যে নিচু লেভেলে তৃণমূলের সঙ্গে ঘোরা, এটা কেন হবে? 1 নম্বর। 2 নম্বর, যেভাবে জেতার পর যেভাবে শুদ্ধিকরণ থেকে শুরু করে যা কমিটমেন্ট করা হয়েছিল, মানুষ তো বীতশ্রদ্ধ ছিল বলেই বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু 3 মাসের মধ্যে ম্যানেজটা হলো কি করে? অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে তৃণমূলের লেভেলের লোয়ার লেভেল আর বিজেপির লোয়ার লেভেলের মধ্যে ম্যানেজটা এক্স্যাক্টলি কিভাবে হলো? কারণ দিলীপবাবু অনেক কিছু বলেছেন। দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী, আপনারা শুনেছেন, আমরা আবারও আজকে শোনাবো যে কোনোটা মধু আছে, এক্স্যাক্টলি সে কি মধু? সৌনক, দেখুন, বিষয়টা এরকম না। বিষয়টা এই স্টুডিওর মধ্যে আমি বসে আছি, আমার কলতানদার মতাদর্শগত অনেকটা তফাৎ রয়েছে, দুজনেই মানুষ, কিন্তু দুজনের মতাদর্শগত তফাৎ রয়েছে। হঠাৎ করে আমি এই স্টুডিওর মধ্যে বসেই হঠাৎ দেখলো যে কলতানদার পক্ষে আমি কথা বলতে শুরু করলাম। কলতানদার যা বক্তব্য, সেই বক্তব্যকেই আমি প্রাসঙ্গিক করে বললাম, হ্যাঁ এটা ঠিক। দোষটা কলতানদার না, দোষটা আমার। এই যে এমপি গুলো যারা বিজেপির পক্ষে কথা বলছে, তারা কিন্তু তাদেরকে টিকিট কিন্তু ভারতীয় জনতা পার্টি দেয়নি। তো তারা যদি সংসদে বসে মানুষের ভোটে, বিজেপির বিরোধী ভোটে তারা জয়যুক্ত হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা তৃণমূলের যে সাংসদ, তারা তো বিজেপির বিপক্ষে যারা ছিল, যে মানুষরা বিজেপিকে সাপোর্ট করতো না, তারা ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করেছে। তারা মানুষের ভোটে জয়যুক্ত হয়েছে, টিকিট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, সেই টিকিটে জয়যুক্ত হয়ে তারা আজকে মানুষের সঙ্গে প্রতারণা করে যদি সংসদে বসে বিজেপির পক্ষে কথা বলে, বিজেপির তো বলার কোনো অধিকার নেই যে না আপনি আমার পক্ষে কেন কথা বলছেন। আপনার পক্ষেও যদি কেউ কথা বলে, আপনি বলবেন না যে আমার পক্ষে কেন তুমি ভাই বলছো, এরকম বলা যায় না। পক্ষ নিয়েছে তারা নিজেদের বাঁচাতে, তারা নিজেদেরকে রক্ষা করতে, তারা নিজেদেরকে ডিমের হাত থেকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলার মাটিতে যাতে তাদের ওপর ডিম বর্ষণ না হয়, সবকিছু থেকে বাঁচতে তারা একটা ছত্রছায়া খুঁজছিল, তাই ছত্রছায়া নিয়েছে। কেউ যদি আমার পক্ষে আসে, তার দায়িত্ব কিন্তু ভারতীয় জনতা পার্টির নয়, এটা কিন্তু প্রথম বুঝতে হবে। ওপরতলার যে সেটিং এর কথা হচ্ছে, আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোনো সাংসদ যদি দেখা করতে যেতে চান, আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, দেখা করতে যেতেন, হাজার বিরোধিতা মঞ্চ থেকে থাকলেও তাদের মধ্যে কথা হতো। ঠিক সেম জিনিস কিন্তু দেখা গেছে যখন যে বামপন্থীরা এইখানে পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থায় ছিলেন এবং কংগ্রেস ছিলেন যে কেন্দ্রে, তখন কিন্তু তাদের মধ্যে বোঝাপড়া, দেখাশোনা, কথাবার্তা হতো। কারণ রাজ্য আর রাষ্ট্র একসঙ্গে সমন্বয় না ঘটালে তো একটা রাজ্যের উন্নয়ন আটকে যাবে। তো এখন যদি কেউ সমর্থন করে, ওপর লেভেলের যে প্রসঙ্গটা তুললেন সেই প্রসঙ্গে বললাম। আর নিচু লেভেলের প্রসঙ্গে আসি, এখন পাড়াগতভাবে কেউ কারুর বন্ধু ছিল, রাজনৈতিকভাবে যে হয়তো দুজনে আলাদা দল করত, এখন দেখছে ক্ষমতায় আরেকজন এসছে, তৃণমূল এই রাজনৈতিক ভিখিরি তৈরি করে দিয়ে গেছে। যে তৃণমূলের লোকজনগুলো রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছাড়া তাদের জীবিকা চলবে না, তারাই কিন্তু গিয়ে বিজেপির বন্ধুর পায়ে ধরছে, যেটা কালচারের বাইরে ছিল। বিজেপির বন্ধু কে? হয়তো পাড়ার মধ্যে থাকে, কেউ বামপন্থী, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ তৃণমূল। আমরা দেখছি। আমি একটু ইন্টারাপ্ট করি। কলতান বিজেপির বন্ধু বলছে, হয়তো বামপন্থী হতে পারে। আপনারা বিজেপির বন্ধু?
না না, পাড়াগত ভাবে বন্ধু, আমি রাজনৈতিক বন্ধু বলিনি। বিষয়টা পাড়ার রাজনৈতিক ভাবে আলাদা মতাদর্শ থাকলে তারা কি বন্ধু হতে পারে না? ঠিক ঠিক এই বলুন। বন্ধুত্বের জন্য নিশ্চয়ই শ্রমিক বাবুকে শোকজ করতে হয়। আমাদের কথা আমি আবার বলছি, আমি কত আগের বার বোঝাতে পারলাম না ভালো করে। আমি বলছি প্রকাশ চিকবরাইক সম্পর্কে সুকান্ত মজুমদার নির্বাচনের আগে স্পষ্টত গরু চোর বলে অভিযোগ করেছিলেন। সেই প্রকাশ চিকবরাইককে আজকে দলে নেওয়া হয়েছে। উনি কিন্তু এমনি এমনি সমর্থন করেননি, রাজ্যসভার সাংসদ হয়েছেন বিজেপির। সেই ছবি তো চলছে, সেই ছবি হ্যাঁ আপনারা দেখাচ্ছেন। বহু ফলে আগে ওরা এতে অনুষ্ঠান করে করেছে। যে সমস্যাটা তৈরি হয়, রাস্তায় যে মানুষ দাঁড়িয়ে রয়েছেন তিনি হয়তো পাড়ায় সত্যি সত্যিই কোনো এক বন্ধুর সাথে কথা বলছেন, তাকে শোকজের মুখে পড়তে হচ্ছে। তিনি কাউকে হয়তো বাঁচানোর চেষ্টা করেছেন, আমি জানি না, তাকে শোকজের মুখে পড়তে হচ্ছে। উচ্চ নেতৃত্বকে শোকজের মুখে পড়তে হচ্ছে না। আজকে সায়নী ঘোষ সম্পর্কে বিজেপির নেতারা যে ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলেছিলেন, দীর্ঘদিন এই অভিযোগটা ছিল। সেই সায়নী ঘোষ আজকে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী ইত্যাদি বিভিন্ন বিজেপি নেতাদের সাথে মিটিং করছেন, কি একটা নতুন দল হয়ে গেল ইত্যাদি। তাহলে তার অনুসরণে যদি আজকে এই এলাকার কোনো এক বিজেপি নেতা বলেন ঠিক আছে ও তৃণমূলে ছিল, ওকে দলে নিয়ে নিলাম, তাহলে কি তাকে শোকজের মুখে পড়তে হবে? তাহলে একই দলের দু ক্ষেত্রে দুরকম নীতি কেন গ্রহণ করা হবে? আমাদের প্রশ্ন এইটাই। বেশ বেশ অমিত, তুমি এখানে একজন চাকরিহারা গ্রুপ সি কর্মী। আমরা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে মেন যে টপিক তোমাকে নিয়ে হবে আমরা ডিসকাস করব, কিন্তু এইখানে দাঁড়িয়ে এই 3 মাসে বর্তমান সরকারের যা পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবে? দেখুন, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য, এখানে সবকিছুই বাদ দিয়ে রাজনীতিটা খুব ভালোভাবে হয়, বাকি জিনিসগুলো ভালোভাবে হয় না। সেটা চাকরি বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, এটা বহু বছর ধরে আমরা দেখে আসছি। আজকে এই রাজনীতির বলি হচ্ছি আমরা যারা যোগ্য চাকরিহারা। আমি বিশেষ করে শিক্ষাকর্মীদের কথা বলবো, গ্রুপ সি কর্মী, কারণ তারা 17 মাস ধরে বেতন পাচ্ছে না এই রাজনীতির বলি হওয়ার জন্যেই। তো এখানে যখন আমরা প্রিভিয়াস যে সরকার, পূর্বতন যে সরকার, তাদের আমলেই যে দুর্নীতিটা হয়েছিল, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা দিনের পর দিন রাস্তায় নেমেছিলাম, আমরা দিনের পর দিন আন্দোলনটা করেছিলাম। তার ফলশ্রুতিতে মানে অনেকগুলো কারণের মধ্যে এসএসসি 2016 চাকরি বাতিলের মানে ইস্যুটাও একটা বড় ইস্যু বর্তমান সরকারের আসার ব্যাপারটা, যে এখন ক্ষমতায় এসছে। তো সেই সময় সরকার যে পূর্বতন সরকারের বিরুদ্ধে যে এই বিষয়গুলো ইস্যুগুলো তুলে ক্ষমতায় এসেছে, আমরা যখন দেখি যে একই পথে ব্যাপারটা একই দিকে অনেক কিছু যাচ্ছে, মানে সেই সময়ের সরকারের যে খারাপ কাজগুলো এখনকার আমলেও যখন দেখতে পাই, সেটা 3 মাস হোক 3 দিন হোক যাই হোক না কেন, তখন আমাদের সেটা খুব খারাপ লাগে। প্রথমত আমরা এখনো পর্যন্ত আমাদের চাকরি ফিরে পাইনি। সরকার, বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমরা অনেক আশা নিয়ে তার কাছে গেছিলাম, তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছি যে তারা সেই সময়, তিনি এবং বর্তমানে যারা সরকারে আছেন মন্ত্রীরা বা এমএলএরা, তারা সেই সময় আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে, আমরা ভরসা রেখেছিলাম, এখনো রাখছি। যদিও সেই ভরসার ফলশ্রুতি এখন আমরা দেখতে পাইনি, কিন্তু তার মধ্যে যখন এই সমস্ত বিষয়গুলো দেখি, যে পূর্বতন সরকারের যে সমস্ত দুর্নীতির দায়গ্রস্ত নেতা মন্ত্রী যারা আছেন তাদেরকে যখন বর্তমান সরকার দলে নিচ্ছে, আমাদের কোথাও একটা খারাপ লাগে। আমি রাজনৈতিক বিশ্লেষক নই, কিন্তু পশ্চিমবঙ্গ যেহেতু রাজনীতি ছাড়া কিছু হয়ও না, এই রাজনীতির জন্যই আমাদের যে চাকরিটা গিয়েছে, ফলে আমাদের সেই জিনিসটা খুব খারাপ লাগে। এটাই হচ্ছে আমার বলা। বেশ, সৌনক, আমি তোমার কাছে আসবো, কিন্তু তার আগে মুখ্যমন্ত্রী আজকে ঠিক সৌনক যেটা দিয়ে শুরু করলো, অর্থাৎ তৃণমূল যা করে গেছিল সেটাকে রেকটিফাই করতে কিন্তু অনেকটা সময় লাগছে, যার জন্য সময় চেয়েছেন মুখ্যমন্ত্রী আজকেই কি বলেছেন শুনুন। निर्माण में और बंगाल का जो बुरा हालत बना दिया पिछले 50 साल में, इससे बंगाल को फिर निकाल के अच्छा तरीके से ले जाने के लिए आप लोग का जो कोशिश है, इसको मैं फिर एक बार वंदन करता हूं। সৌনক, মুখ্যমন্ত্রী বলছেন যে যা তুমি প্রথমে যা বললে, যে তৃণমূল যা যা করে গেছে সে তার থেকে মুক্তি পেতে, সেগুলোকে দূরে সরাতে কিন্তু সময় লাগবে। বলো। এসএসসি টেটের দুর্নীতি হোক বা যে কোনো বিষয়, ছাত্র বা প্রশ্নপত্র লিক হোক, যে কোনো বিষয়, তৃণমূল সিদ্ধহস্ত। তৃণমূল যা যা করে গেছে, যা যা শিখিয়ে গেছে, যা যা সমাজকে দিয়ে গেছে, আর যা যা দেখিয়ে গেছে, সেটা মনে হয় না ভারতবর্ষের অন্য কোনো রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি ছাড়াও, বা কারুর পক্ষে এতটা সব কটা একসঙ্গে করা সম্ভব ছিল। তো সব কটা একসঙ্গে ঘটার পর সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিরা ক্রমাগত দুর্বল হয়ে পড়তে শুরু করেছিল, এবং বহু ক্ষেত্রে আমাদের বহু বন্ধু বান্ধব আজকে তারা কেউ ব্যাঙ্গালোরে রয়েছে, কেউ অন্য কোনো দেশ ছেড়ে অন্য কোথাও অন্য কোনো দেশে রয়েছে। তো
তো এই ঘটনাগুলোর সম্মুখীন কিন্তু করেছিল এই তৃণমূল, মানুষকে ভাবতে শিখিয়েছিল যে এই পশ্চিমবঙ্গের আর কিছু হবে না। সেখান থেকে বেরিয়ে এসে যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই যে বিষয়, এই লাইন আপে আনার জন্য কিন্তু একটু সময় অবশ্যই প্রয়োজন। 2 মাস 3 মাসে আমি বললাম না, একটা বাড়ি পরিবর্তন করলে সেই বাড়ি গুছানোর জন্য 1 মাস লেগে যায়। তো একটা রাজ্যে পরিবর্তন হয়েছে, সেটা এখনই সরকার খারাপ, সরকার পারছে না, সরকার কেন করছে না, এই বিষয়গুলো বলাটা আমার মনে হয় না যে কোনো সরকারই আসুক সে তাকে দোষারোপ করাটা খুব ইজি। বিরোধীরা যারা থাকবে তারা দোষারোপ করবে, এটা স্বাভাবিক, কিন্তু এত তাড়াতাড়ি দোষারোপ করাটা আমার মনে হয় না কারুর পক্ষেই ভালো। মানে সেই সরকারকে একটা নির্দিষ্ট সময় দেওয়া উচিত, আর যেগুলো সরকার বলেছে সেইগুলো জনগণের কাছে সেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কিন্তু প্রচুর চেষ্টা করছে। সেই চেষ্টাগুলোও কিন্তু আপনাদের ক্যামেরায়, আপনাদের বিভিন্ন চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামে কিন্তু উঠে আসছে। সরকার চেষ্টা করছে, এবার যে বাধাপ্রাপ্তগুলো হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে আরো সময় দ্রুততার সঙ্গে এই উন্নয়নের কাজ যাতে হয়, সেটা প্রত্যেক নাগরিক হিসেবে, ভারতীয় জনতা পার্টির যে সৈনিক হিসেবে অবশ্যই প্রত্যেকেই চাইবেন এটা, যারা নাগরিক তারাও চাইবেন যে যাতে সরকার ঠিকঠাক কাজ করে, তার জন্যই তো পরিবর্তন। তো সেটা আমি একজন নাগরিক হিসেবে সেটা আমিও চাই, যাতে সরকার সঠিক কাজ করুক এবং দ্রুততার সঙ্গে হোক, কিন্তু একটু সময় অবশ্যই প্রয়োজন। বেশ, কলতন্দা, তারপর আমরা দিলীপ বাবু কি বলেছেন সেটা কিন্তু আরো একবার দর্শকদের শোনাবো। মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। তো সরকারের আমলে দুর্নীতি নিয়েও আপনি যতক্ষণ বলবেন ততক্ষণই শো চলতে পারে, মানে এটা আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টায় শেষ হবে না। দুর্নীতির ওপরে দুর্নীতি, সেই দুর্নীতি আটকাতে কোটি কোটি টাকা খরচা করে এই কোর্ট ওই কোর্ট, ডিভিশন বেঞ্চ ইত্যাদি ইত্যাদিতে মামলা করা। এবং আরো চমৎকার হচ্ছে যে মুখ্যমন্ত্রীর অতীতের মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী কোনো একটা কর্মসূচি হবে বলে চাকরি প্রার্থীদের মুখের ওপর সাদা চাদর টাঙিয়ে দেওয়া হয়েছিল রাস্তার ধারে, যেসব অতিথি অভ্যাগতরা যাবেন তারা যাতে এগুলো দেখতে না পান। তাহলে এই যন্ত্রণা নিয়ে যাদের দিন কাটাতে হয়েছে, এখন নতুন সরকার তারা এইগুলো কিভাবে সলভ করেন সেটা আমাদের দেখতে হবে। তবে এটা বাস্তব কথা যে যেভাবে জট পাকিয়ে রয়েছে সেই জটটা মারাত্মক। উনি আরো ভালো জানেন চাকরি প্রার্থীরা যে এই জটটা ভয়ঙ্কর হয়ে আছে, কারণ ইচ্ছাকৃতভাবে আগের সরকার এমন কিছু সার্কুলার বের করেছে, ইচ্ছাকৃতভাবে এমন কিছু মামলা ইত্যাদি সরকারের পক্ষ থেকে ডিফেন্ড করতে যাওয়া হয়েছে, যেটা সাধারণ চাকরি প্রার্থীদের সাথে এটা না করলেই হতো। কিন্তু কোটি কোটি টাকার দুর্নীতি ইত্যাদি এখনো তার সবটা সামনে আসেনি বলেই মনে হয়। সেই দুর্নীতির ফাইল যাতে সবারটা খোলা হয় সেটা আমরা চাইবো। কেউ মানে আমাকে বন্ধু ভাবতেন, দুম করে আপনাকে বন্ধু ভাবছেন বলে তার দুর্নীতির ফাইল যাতে বন্ধ না হয়ে যায়, পশ্চিমবঙ্গে এই প্রবণতা চালু হয়েছে। ফলে সেই দুর্নীতির ফাইল যাতে বন্ধ না হয়ে যায় সেটা আমাদের চাহিদা আছে। আর এই শিক্ষা ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সমস্যা, যেভাবে চাকরি চলে যাওয়ার আছে, সে তাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে। ব্যাপক একটা সমস্যা আছে যে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে গত সরকারের আমলে। সেই স্কুলগুলোর যদি তালা খোলার ব্যবস্থা হয়, সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি যদি লোকের ভরসা ফিরিয়ে আনা যায়, তাহলে সেই স্কুলগুলোতেও কিন্তু শূন্য পদ হোক, ছাত্রছাত্রী যারা ড্রপ আউট হয়ে যাচ্ছেন তাদের আবার ফেরত যাওয়া হোক, সেই একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এটা আমি আজকে মুখে বললাম, মুখে হবে, এর জন্য সময় লাগবে। কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা এগোতে পারি তাহলে বুলডোজার দরকার নেই। বিজেপি আসার পর প্রথম 3 মাসে সবচেয়ে বিখ্যাত হয়েছে বুলডোজার দিয়ে গরিব মানুষের জীবন জীবিকা ধ্বংস করে দেওয়া। বুলডোজারের বদলে একটা সামান্য হাতুড়ি আর মনের ইচ্ছা দিয়ে যদি স্কুলের তালাগুলো খোলা যেত, এবং মনের ইচ্ছা এবং সঠিক ধৈর্য ধরে এই চাকরির জট যদি খুলে দেওয়া যায়, তাহলে কিন্তু সত্যি পশ্চিমবাংলা অন্যরকম হতে পারে। বেশ, এবার সৌনক, তোমার কাছে যাওয়ার আগে দেখুন, আমরা কিন্তু গতকাল এবং তার আগের দিনও আমরা দিলীপ ঘোষ এক্স্যাক্টলি যা বলেছিলেন, এই তৃণমূল থেকে অফিসিয়ালি 3 জন, কিন্তু আনঅফিসিয়ালি কজন, যেটা নিয়ে কিন্তু আমাদের প্রথম পার্ট চলছে, এবং তার সাথে 250 জনকে শোকজ এবং 22 জনকে সাসপেন্ড। শ্রমিক বাবু রাজ্য সভাপতি কি বলেছেন একটু আগেই আমরা আপনাদেরকে শোনালাম। কিন্তু দিলীপ বাবু তার আগে, অর্থাৎ শ্রমিক বাবুর এই প্রেস কনফারেন্স এবং বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটি সাসপেনশন করার আগে ঠিক কি বলেছেন আরো একবার আপনাদের সামনে শুনুন। দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতিও বলেছেন যে অনেক আমাদের পার্টির লোকেরাও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদিকে। আমি জানি এখানে আশেপাশে বহু লোক আছে কোটি কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিজেপিতে ঢোকার জন্য। টাকা তো সবার ভালো লাগে, কিন্তু এখনো পার্টি এদেরকে ঢুকতে দেয়নি। চিহ্নিত হচ্ছে, জানাও যাচ্ছে, আমরাও জানি কে কার সঙ্গে ঘুরছে কি করছে, কিন্তু
ঢুকতেই পারে, ঘুরতেই পারে, কিন্তু পার্টিতে এইসব লোকের এন্ট্রি হবে না, এ ব্যাপারে সতর্ক আছে পার্টি। অভিষেক তাই না, পার্টির পুরো সিস্টেম আছে, যে কেউ কাউকে প্রধান আমাদের প্রেসিডেন্ট বলে দিয়েছেন কাউকে না হবে না, তো কাউকে আমরা জয়েন করাচ্ছি না। হাজার হাজার লোক আসছে পার্টিতে জয়েন করার জন্য, না হয়নি কোথাও। বাংলার রাজনৈতিক এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। মানে এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। দেখুন, দিলীপ বাবু যা বলেছেন সেটা কিন্তু আমরা গতকাল এবং তার আগের পর্বও চালিয়েছিলাম। সৌরভ, আমার প্রশ্ন এখানে দুটো স্পেসিফিক প্রশ্ন। এই মধু কি এমন মধু যেটা তোমাদের যারা নিচুতলার কর্মী থেকে বুথ স্তর পর্যন্ত এটা অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে? এটা প্রথম প্রশ্ন, এটা বাংলার মানুষকে বলতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন, যে যেখানে রাজ্য সভাপতি বলেছেন যে কাউকে নেওয়া হবে না, তা সত্ত্বেও অফিসিয়ালি 3 জন, আবারও বলছি আনঅফিসিয়ালি কিন্তু এরকম ভুরি ভুরি অভিযোগ আসছে, তোলাবাজির অভিযোগ আসছে, যারা কিন্তু এই নেক্সাসে জড়িত, অর্থাৎ তোমাদের দলের নিচুতলার কর্মীরা কিন্তু জড়িত, যদিও অ্যাকশন ইনস্ট্যান্ট নেওয়া হয়েছে। বাংলার মানুষ জানতে চায় যে এইটা হবে কেন, এবং এটা যে হবে না তার অ্যাসুরেন্স কিভাবে পাবে, বলো। দেখুন, রাজনৈতিক ভিক্ষুকের জন্ম দিয়ে গেছে তৃণমূল। এরা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছিল যে রাজনীতির সঙ্গে না থাকলে জীবিকা চলবে না, কিন্তু রাজনীতি করে কিন্তু জীবিকা নির্বাহ, এই সিস্টেমটা কিন্তু প্রাচীনকাল থেকে মানে এই পন্থাটার প্রবেশ ঘটিয়ে গেছে। মানে তৃণমূল একদম নিদারুণভাবে ঘটিয়েছে যে জীবিকা মানে রাজনীতি তো কারো জীবিকা হতে পারে না। রাজনীতি সমাজসেবা বা সমাজের জন্য কাজ করার রাজনীতি ছিল। তো সেটা টার্মটাকেই পরিবর্তন করে দিয়ে গেছে তৃণমূল। এখন এই যে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে, যে রাজনীতি জন্ম দিয়েছে প্রতীকুর রহমানদের, ঋতব্রতদের, যে মুকুল রায়, সব্যসাচী, অসংখ্য নেতা নেত্রী, যাদেরকে জন্ম দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এই সিস্টেমের মধ্যে তাদেরকে মানে একদম ওতপ্রোতভাবে যুক্ত করে গেছে। তো এই সিস্টেমের মধ্যে এই ঘটনা ঘটার পরে তো তারাও কিছু না কিছু মধুর জন্যই তো বামপন্থী থেকে হঠাৎ করে তৃণমূলে গেছিল। তৃণমূল হেরে যাওয়ার পর তৃণমূলের বিরোধিতা করে আজকে বিরোধী দলনেতা হয়েছে ঋতব্রত বাবু। তো ঋতব্রত বাবু তো নিশ্চয়ই কিছু না কিছু মধুর জন্যই গেছিল। তো এইরকম এবার বিজেপিতে যে কর্মীরা ছিল তাদের প্রত্যেকেই যে কোনো না কোনো ভাবে যুক্ত, এরকম ঘটনা নয়, অনেক অংশই ভালো। এবার 2-1 জনের জন্য যাতে পুরো দলের ভাবমূর্তি নষ্ট না হয় তার দিকেই কিন্তু প্রখর দৃষ্টি রেখেছে, এবং তার জন্য ওপেনলি একজন নয় 250 জন সারা রাজ্য জুড়ে 250 জন এমন বিশাল কোনো সংখ্যা নয়। সারা রাজ্যে যে কোটি কোটি মানুষ রয়েছে তার মধ্যে 250 জন দুর্নীতি করেছে, এবং সেটা আমরা চ্যানেলের সামনে সকলের সামনে প্রকাশ্যে তাদের বহিষ্কার করা বা তাদের শোকজ করার ক্ষমতা দেখানো হয়েছে। যারা খারাপ কাজ করবেন তারা সতর্ক হন, এই কথাটা বলার জন্য রাজ্য যথেষ্ট ভূমিকা পালন করেছে। আজকে সেই কাজটা আজকে 250 জনকে শোকজ না করে তৃণমূল, যেমন কোনোদিন শুনেছেন যে তৃণমূলের কাউকে দুর্নীতির জন্য শোকজ করেছে? তাহলে তো মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে শোকজ হয়ে যেতেন, তার সেই ক্ষমতাটা ছিল না। প্রাক্তন মুখ্যমন্ত্রী, একদম প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, প্রাক্তন নয়। তো বহিষ্কৃত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই তো তাহলে সাসপেন্ড হয়ে যেতেন, তাই জন্য তাদের সেই ক্ষমতাটা ছিল না। কিন্তু আমাদের রাজ্য সভাপতি হোক কিংবা রাজ্য নেতৃত্ব, তাদের গায়ে কিন্তু এরকম কোনো দাগ নেই বলেই তারা নিচুতলার যারা ভুল করছে তাদের সংশোধনের সময় কারণের জন্য সাসপেনশন এবং শোকজ তাদেরকে করার হিম্মত দেখাতে পেরেছে। বেশ, করতন্দা সংক্ষেপে মধুর কথা, আর কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার জন্য কিন্তু ঘুরে বেড়াচ্ছে মানুষজন। আমি জানি না শোকজের সংখ্যা বেড়ে যাবে কিনা, কারণ নির্বাচনের পর থেকে এই প্রথম আমি কোনো বিজেপি নেতাকে ঋতব্রত সম্পর্কে খারাপ কথা বলতে শুনেছি। এতদিন সবাই ভালোই বলে এসছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে বোধহয় ভালো বলে এসছেন, আমি জানি না। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী 2020 সাল থেকে বিজেপি, রাজ্যের শিল্পমন্ত্রীও ওই রকম, পরিষদীয় মন্ত্রী ওই রকম, মালদার এমপি ওই রকম। ফলে এখন দলবদলের রাজনীতিটা যে খারাপ, সেটা তৃণমূল থেকে বিজেপিতে গেলেও খারাপ, বিজেপি থেকে তৃণমূলে এলেও খারাপ। কারণ এটা তো আর অফিসের চাকরি না, এটা একটা আদর্শ।
ফলে আদর্শ আপনি বেঁচে কি করে উল্টো দিকে চলে যান, এটা একটা কঠিন প্রশ্ন এবং এই নিয়ে আমাদের নিরন্তর চর্চা করে যেতে হবে। কিন্তু আমি আবার বলছি যে পশ্চিম বাংলার যদি হাল ফেরাতে হয় তাহলে এটা শুধু নিচুতলা কজন লোককে সতর্ক কি শায়েস্তা, উনি বললেন এক্সপেল বা এরকম কিছু একটা বললেন, সাসপেন্ড কিছু শোকজ, রাজ্য সভাপতি বললেন যে সতর্কতা, যাই হোক দুটোর মধ্যে মিল আছে আমি ধরে নিচ্ছি। শুধু নিচুতলায় এটা করলে হবে না কিন্তু, কারণ যারা রাস্তায় লড়ছেন বিজেপির হয়েই লড়ছেন তারা তো ওপরতলায় দেখছেন, ওপরতলায় কে কার সাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আর কে কার সাথে মিটিং করছে, কে কাকে দলে নিচ্ছে, কে কাকে সিগন্যাল দিচ্ছে, এগুলো সব ওপরতলা থেকেই তো আসছে। অর্থনীতি আমি খুব বিশেষ পড়িনি, অর্থনীতিতে ট্রিকলিং এফেক্ট বলে একটা কথা হয় যে ওপর থেকে চুইয়ে চুইয়ে নিচে আসে। তাহলে দুর্নীতির প্রশ্নেও এবং দুর্নীতিকে আটকানোর প্রশ্নটাও কিন্তু আসলে তৃণমূল আমলেও এটা আমরা দেখেছি, ওপর থেকে চুইয়েই চুইয়েই আসেন নিচে। তাহলে আপনি যদি ওপরটা শায়েস্তা করতে না পারেন, ওপরটা যদি ঠিক মতো সাজাতে না পারেন, সেখানে যদি আদর্শ ফাদর্শ বিসর্জন দিয়ে চলে যান, এখন যে ওই খলিলুর রহমানরা যে বিপদে পড়ছেন যে এনসিপিআইতে যাব কিন্তু এনডিএতে যাব না, এই বিপদে যদি আমাকে পড়তে হয় তাহলে মানুষের উন্নতি ছেড়ে দিন, গোটা ডেমোক্রেটিক সিস্টেমটাকে আমরা হচ্ছে যে জায়গায় নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যেতে পারবো না। বেশ, আমরা আপনাদেরকে বলেছিলাম যে 2016 পুরো প্যানেল কিন্তু সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল 2025, ডেটটা আপনাদের হয়তো মনে থাকবে, তারপর থেকে কিন্তু তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, মিছিলে, মিটিংয়ে এবং এমনকি শিক্ষক অশিক্ষক কর্মীদের পুলিশের লাঠি পর্যন্ত খেতে হয়েছিল। সেই ছবিও কিন্তু আপনারা দেখেছেন, আমরা অনুষ্ঠান করেও ছিলাম। আমরা ঠিক এর আগের পর্বে দেখুন সেই ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে, ঠিক 1 বছর আগেকার ছবি এগুলো, যেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী যারা চাকরিহারা শিক্ষাকর্মী তাদের মিছিল, এবং এই নিয়ে কিন্তু খুব বড় একটা ইস্যু ছিল 2026 বিধানসভা নির্বাচনে। মানুষ কিন্তু বিজেপি সরকারকে, অর্থাৎ তারাও কিন্তু শিক্ষাকর্মী শিক্ষক প্রত্যেকে কিন্তু আস্থা রেখেছিল এবং রেখে কিন্তু তারা বিজেপিকে ভোট দিয়েছিল এবং নতুন সরকার এনেছে। আমাদের আজকের প্যানেলে অমিত মণ্ডল আছে, গ্রুপ সি চাকরিহারা শিক্ষাকর্মী। অমিত, আমি প্রথম যেটা তোমায় জিজ্ঞেস করব যে তোমার মানসিক অবস্থা কি আমি বুঝতে পারছি, কিন্তু তাও 1 সেপ্টেম্বর 2025 বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু অমিত সাক্ষাৎ করেছিল, সেই ছবি আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো, এবং তারপর কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, তাদের এই আন্দোলনকে কিন্তু তারা বলেছিল যে তারা রিজলভ করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অমিত, তোমার ভার্সন বলো। দেখুন, যে এসএসসি 2016 সালের যে প্যানেল বাতিল হয়, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে প্যানেল বাতিল হয়, সেই প্যানেল বাতিল হওয়ার পর যে মূল যে ভুক্তভোগী সেটা হচ্ছে আমরা, অর্থাৎ যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। কেন বলছি ভুক্তভোগী? কারণ এই প্যানেলটা 3 তারিখে বাতিল হওয়ার পরে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে প্যানেলটা সম্পূর্ণ বাতিল এবং নতুন করে পরীক্ষা নিতে হবে। সরকার কি করে, একটা অনৈতিকভাবে একটা পরীক্ষা, এমন পরীক্ষা চাপায় যেখানে পুরনো নতুন সবার সঙ্গে মিশিয়ে দিয়ে একটা পরীক্ষার ব্যবস্থা করে। মানে প্রথমত তো একটা 8 বছর 10 বছর ধরে চাকরি করার পর আবারও নতুন করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার মতন মানসিক পরিস্থিতি তো কারো থাকে না, তার উপর চাকরি চলে গিয়ে, কিন্তু সরকার তাও সেটার ব্যবস্থা করে এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যতদিন পর্যন্ত পরীক্ষার পদ্ধতি সম্পন্ন না হচ্ছে তাদেরকে যেন, যারা যোগ্য যারা, তাদেরকে যেন একটা এক্সটেনশন দেওয়া হয়, তাদের যেন চাকরিতে বহাল রাখা হয়। সুপ্রিম কোর্ট অদ্ভুত আবার একটা রায় দেয় যে যতদিন পর্যন্ত পরীক্ষা পদ্ধতি সম্পন্ন না হচ্ছে শিক্ষকরা, অর্থাৎ টিচাররা স্কুলে যেতে পারলেও, তাদের চাকরি বহাল থাকলেও নন টিচিং বা অশিক্ষক কর্মী বা শিক্ষাকর্মীদের চাকরি বহাল থাকবে না। কেন না, পড়ুয়াদের স্বার্থে। শিক্ষকরা যেহেতু স্টুডেন্টদের পড়ান, তাই পড়ুয়াদের স্বার্থে শিক্ষকদেরকে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হলো, কিন্তু শিক্ষাকর্মীদের প্যানেলে দুর্নীতির শতাংশের পরিমাণ একটু বেশি ছিল, তাই তাদেরকে অনুমতিটা দেওয়া হয়নি। আমার বক্তব্য এখানেই যে এই রায়টার বিরুদ্ধে, যে যারা অযোগ্য তাদের বাইরে যারা আছে তারা তো যোগ্য, তাহলে একদল যোগ্য অর্থাৎ শিক্ষকদের যারা যোগ্য তাদের জন্য একরকম রায় হবে, আবার নন টিচিং বা শিক্ষাকর্মীদের যারা যোগ্য তাদের জন্য আবার দুরকম রায় হবে। এটা কেন? যদি আর্টিকেল 14 এবং 16 ভায়োলেট হওয়ার জন্য পরীক্ষাটাই বাতিল হয়, তাহলে এই যে এক্সটেনশনের জন্য বা যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত চাকরিতে বহাল থাকার জন্য দুদিকে দুরকম রায় কেন? এবং এই রায়টার সুযোগ নিয়ে তৎকালীন সরকার দিনের পর দিন গড়িমসি করে গেছে, আমাদের পরীক্ষা নেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে দেরি করেছে এবং এখনো পর্যন্ত গত 16 মাস ধরে আমরা বেতনহীন অবস্থায় দিন কাটাচ্ছি। আমরা বহুবার তৎকালীন সরকারের কাছে আর্জি জানিয়েছি যে করে হোক যারা যোগ্য তাদেরকে পুনর্বহালের কোনো ব্যবস্থা করুন, তাদের জন্য কোনো ইন্টারিম সাপোর্টের ব্যবস্থা করুন, যতদিন না পর্যন্ত আপনারা পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করতে পারছেন।
কোনো কর্ণপাত করেনি, কোনো আমল দেয়নি। আমরা দিনের পর দিন করুণাময়ীতে, এসএসসি অফিস, মধ্য শিক্ষা পর্ষদ, বিকাশ ভবনে আন্দোলনের পর আন্দোলন করেছি, কোথাও কর্ণপাত করেনি, বরং পুলিশ দিয়ে বিভিন্ন সময় হেনস্থা করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আমরা তৎকালীন বিরোধী দলনেতা অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে আমরা দেখা করতে গিয়েছিলাম বিধানসভা ভবনে 1 সেপ্টেম্বর 2025 তারিখে। তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন, বলেওছিলেন। আমি একটু তোমায় ইন্টারাপ্ট করি, যে হ্যাঁ। ছবি দর্শকরা দেখছেন, অমিত আমার পাশেই বসে আছে, আমাদের আজকের প্যানেলে অন্যতম বক্তা অমিত, সে কিন্তু আছে, এবং সে কিন্তু তখন অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 যে ডেটটা বলছিল, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু সে সাক্ষাৎ করেছিল। বলো। তো সেই সময় বিরোধী দলনেতা অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে জানিয়েছিলেন যে তিনি সবটাই জানেন, সমস্ত বিষয়টাই তার জানা, এবং এই যে অবৈধভাবে একটা অনৈতিকভাবে একটা পরীক্ষা নেওয়া হয়েছে এটা তিনি বিরুদ্ধে। তিনি যোগ্যদের 2016 যারা যোগ্য আছেন, সে শিক্ষক শিক্ষাকর্মী যাই হোক, তাদের পুনর্বহালের মানে দাবিতে তিনি সরব ছিলেন। তিনি বলেও ছিলেন যে তারা যদি সরকারে আসেন তারা বিষয়টা দেখবেন। আমরা আশ্বাস রেখেছিলাম, তারা সরকারে এসেছেন, 3 মাস হয়েছে। সরকারে আসার পর আমাদের প্রতিনিধিরা তার সঙ্গে, তার সরকারের শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন। কিন্তু সত্যি কথা বলতে বর্তমান শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে বা বর্তমান শিক্ষামন্ত্রীর কিছু প্রেস কনফারেন্স আপনারা দেখেছেন কিছুদিন আগে, আমরা অনেকটাই হতাশ। কারণ তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী শিক্ষকদের একটা ডেডলাইন আছে 31শে অগস্ট পর্যন্ত, তার মধ্যে তাদের পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করতে হবে। একদম। ওনারা সেই জন্য তড়িঘড়ি বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষক নিয়োগটাতে। শিক্ষাকর্মী নিয়োগের কথা বলা হলে তিনি শুধু বলেন যে এটা আমাদের মাথায় আছে, আমরা দেখে নেব। এটা কে বলছে? এটা বর্তমান শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় বলেছেন প্রেস কনফারেন্সে। তো আমার বক্তব্য হচ্ছে, শিক্ষক মহাশয়দের তো বেতন চলছে, তাদেরকে সবার প্রথম এক্সটেনশন দেওয়া হয়েছিল 2025 ডিসেম্বর পর্যন্ত। তৎকালীন সরকার ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে পারেনি পরীক্ষা, আবার তার এক্সটেনশন নেয়, এইভাবে 3 বার এক্সটেনশন নেওয়া হয়েছে। এবং বর্তমানেও যেটা জানা যাচ্ছে যে আগস্টের মধ্যে শিক্ষকদের নিয়োগ সম্পন্ন করতে পারবে না, তাই সরকার আবারও এক্সটেনশনে যাবে। তো আমার প্রশ্ন, এইভাবে একটা অংশ দিনের পর দিন এক্সটেনশন পেয়ে যাবে, আর একটা অংশ কিছুই পাবে না, তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হবে, এটা কেন? আচ্ছা, আমি একটু তোমাকে থামাই। বর্তমান মুখ্যমন্ত্রী, তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু তার এই আন্দোলনের মধ্যে গেছিলেন, এবং তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। আমাদের বক্তব্য, তাহলে বাকিরা তো যোগ্য, তাদের কেন পরীক্ষা না, কেন তাদের পরীক্ষায় বসতে হবে? কারণ 16 সালে পরীক্ষা আপনারা দিয়েছিলেন, 10 বছর প্রায়। স্বাভাবিকভাবে আপনাদের পক্ষে এখন সেইভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব। এই চাপেই যোগ্য শিক্ষক যারা আছেন, অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন, গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে, আপাতত শিক্ষকদের বিষয়, শিক্ষকদের তালিকায় 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব। অমিত, 1 বছর আগের তো এখানেই আমাদের প্রশ্ন যে যে প্রতিশ্রুতিটা ওনারা দিয়েছিলেন সেটা ওনারা এখনো পালন করেননি, বা এখনো সেটার বিষয়টা আমরা দেখিনি যে পরীক্ষা দিতে হবে না। ইতিমধ্যেই তো পরীক্ষা হয়ে গিয়েছে, এবং সেটার পরেও অনেকেই আছেন যে পরীক্ষায় যারা পাবেন না তাদের কি হবে, এবং সর্বোপরি শিক্ষাকর্মীদের যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা কবে সম্পন্ন হবে সেটাই আমরা বুঝতে পারছি না। অলরেডি 16 মাস অতিক্রান্ত, আরো 16 মাস কি আমাদের অপেক্ষা করতে হবে? মানে অগ্রাধিকারটা কোথায় দেওয়া উচিত? যখন শিক্ষকরা এক্সটেনশন পাচ্ছেই, তাহলে তো সরকারের উচিত যে শিক্ষাকর্মীদের বিষয়টা অগ্রাধিকার দিয়ে দেখা। তাদের যদি মাসের পর মাস বেতন না থাকে, তাদের নিয়োগ প্রক্রিয়াটা ত্বরান্বিত করা। তারা তাহলে সেটা না করে অন্য বিষয় নিয়ে কেন পড়ে আছে? আপনি একটু আগে দেখালেন যে শোকজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, রাজনৈতিক বিভিন্ন বিষয়। আমি সেই জন্যই বললাম, পশ্চিমবঙ্গে কাজের থেকে রাজনীতিটা বেশি হয়, মূল যে কাজগুলো সেগুলো অবহেলিত থেকে যায়। আজকে আমরা যে 3300 জন যোগ্য শিক্ষাকর্মী, গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য যারা শিক্ষাকর্মী, তারা 3300 জন প্রায়। তো তাদের কি পরিবার নেই? 18 মাস ধরে তাদের কি অবস্থা, তাদের দিন কাটছে, তাদের বাড়িতে অসুস্থ বাবা মা, বাড়িতে অনেকে বিপুল অঙ্কের লোন। তো এই জিনিসগুলো তারা কিভাবে তারা সামলাচ্ছে 16 মাস ধরে? শৌনক রাজ্য শাসক দলের মুখপাত্র, তুমি বলো। চাকরি না পাওয়া আর চাকরি পেয়ে চলে যাওয়া অবশ্যই আরো অনেক কষ্টকর। সেই পরিস্থিতিটার মধ্যে হয়তো চাকরি যাদের চলে গেছে, তাদের যে হতাশা, তাদের যে দুর্ভোগ, রাস্তায় দিনের পর দিন অনশনরত অবস্থায় থাকা, গান্ধী মূর্তির পাদদেশে কাটানো, সবটার সঙ্গে বিরোধী দল থাকার সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানো থেকে শুরু করে সবটার সঙ্গে আমরাও ওতপ্রোতভাবে যুক্ত। এই যে সিচুয়েশনটা বা ওনার যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলোর বেশিরভাগ অংশটা, যদি 100%-এর মধ্যে হয়তো 99.9% অভিযোগটা কিন্তু
যে সরকারকে নিয়ে, এর আগের পূর্বতন সরকারকে নিয়ে, সেই সরকারের কোনো প্রতিনিধি কিন্তু আমাদের এই প্যানেলে নেই, যাকে দোষারোপ করার অপশানটুকু রয়েছে। তো তার জন্যে ওনার যে মানসিক অবস্থা এবং ওনার যে বক্তব্য একদমই সহমত পোষণ করছে, এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব, এই নতুন সরকার সবে 3 মাস হয়েছে, ওই একই প্রসঙ্গে একই কথা আসবে। কিন্তু সৌনক, অমিত কিন্তু স্পষ্ট বলছে যে তারা কিন্তু এখনো পর্যন্ত হতাশ। আমি ঠিক বললাম? হ্যাঁ, আমি হতাশটা এই কারণেই বলছি যে শিক্ষামন্ত্রী বর্তমানে দুদিন আগে যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেখানে শিক্ষাকর্মীদের নিয়ে তাদের যে মনোভাব বা তাদের যে দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে, সেটা দেখেই তাদের অগ্রাধিকারটা কোথায়। সৌনকবাবু বললেন যে চাকরি পেয়ে হারানোটা মানে খুব কষ্টকর, মানে এটা যাদের হারিয়েছে তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে, এবং তারপরেও তারা যখন দেখছে যে তাদের নিয়ে কিছু করছে না, সেটাই হচ্ছে আরো বেশি কষ্টকর। না, না, অবশ্যই সৌনকবাবু বলছেন যে এটা অনেক তাড়াতাড়ি ডিসিশনটা অনেক তাড়াতাড়ি, বা এই কথাটা অনেক তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে যে সরকার কিছু করছে না। সরকার সবে এসছে। অবশ্যই পূর্বতন সরকারের যে ভুলগুলো ছিল, কারণ সেই যে ছাত্রছাত্রীরা যারা যোগ্য ছিল, শুধুমাত্র একটা সরকারের গাফিলতির কারণে তাদের দিনের পর দিন রাস্তায় ভিজতে হয়েছে, রাস্তায় আন্দোলন করতে হয়েছে, অনশন করতে হয়েছে, পুলিশের দ্বারা লাঠির প্রহার হয়েছে তাদের ওপর। তো সেই জিনিসগুলো রাজ্যের মানুষ দেখে আজকে পরিবর্তন ঘটিয়েছে, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তাদের দুর্ভোগ, তাদের যে সমস্ত কিছু, সেইটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে যাতে আর কোনো সরকারের দিকে আঙুল না ওঠে, তার জন্য একটা নির্দিষ্ট সময় প্রয়োজন। সরকার এসেই প্রথম কাজই যে এটা করবে এরকম নয়, করবে। একটা সরকারকে নির্দিষ্ট সময়, মিনিমাম সময়টুকু না দিয়ে দোষারোপ করাটা আমার মনে হয় না খুব একটা বেশ, কলজান দা, ঠিক হচ্ছে। আপনার ভার্সনটা একটু। কথা হচ্ছে যে প্রথমে এই আমি শুনলাম উনি বললেন যে সরকার আবার কোর্টে যেতে পারে যে শিক্ষকদের জন্য আরেকটু কিছুদিন এক্সটেনশন চেয়ে। তাহলে আমার কথা হচ্ছে যে ওনাদের যে মঞ্চ আছে তারা আবার সরকারের কাছে পৌঁছাক, যে যখন সরকার কোর্টে যাবেন যে শিক্ষকদের জন্য এক্সটেনশন চেয়ে, তখন যাতে শিক্ষাকর্মীদের জন্য সেই এক্সটেনশনটা চেয়ে নেওয়া যায়। তাহলে কিন্তু শিক্ষকরা অন্তত একটা পরীক্ষার প্রসিডিওর কি, সামনের ভবিষ্যৎ কি হবে, তার জন্য যে সময়টা 2-3 বার করে পেয়েছেন, সেটা যদি শিক্ষাকর্মী বন্ধুরাও পান, সেটা খুবই ভালো হবে বলে আমার মনে হয়। ফলে এখন এই মুহূর্তে সলিউশনের জন্যে যখন সরকার যদি, মানে যেটা উনি বলছেন, সরকার যদি যায় কোর্টে যে আমাদের আরো কিছুদিন এক্সটেনশন দরকার রয়েছে পরীক্ষা পদ্ধতি ইত্যাদি নিতে, সেইটা যদি শিক্ষাকর্মীদেরকেও তাতে ইনক্লুড করে নেওয়া যায়, তাহলে হচ্ছে যে নিশ্চিতভাবেই শিক্ষাকর্মীরাও খানিকটা রিলিফের জায়গায় পৌঁছাতে পারবেন। কারণ আমি অতীতে একবার বললাম, আরো একবার রিপিট করছি, এত জট পাকিয়ে রয়েছে যে সুপ্রিম কোর্টেও নানান রকম কথা, পাল্টা কথা, এই চিঠি, ওই সার্কুলার ইত্যাদির এই ঘেরাটোপের মধ্যে রয়েছে। ফলে আপাতত যতক্ষণ অবধি না আমি চাল এবং কাকর আলাদা করার যে প্রক্রিয়া, সেটা শুরু হয়েছে কিনা আমি জানি না, সেটা শেষের জায়গায় যেতে হবে, ততক্ষণ পর্যন্ত তো আমি কাউকে বলে দেওয়া যাবে না। আর তৃণমূল এটাই করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। যারা চাকরি পেয়েছেন যোগ্য বনাম যারা চাকরি পাননি যোগ্য, তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছিল। 14 টেট বনাম 17 টেট, 17 টেট বনাম 22 টেট ঝগড়া লাগিয়ে দিয়েছিল, যাতে সরকারের দিকে আঙ্গুল না ওঠে। এদের নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায় যে আমি এইটা আগে পেয়েছিলাম কি তুমি ওটা আগে পাওনি ইত্যাদি। ফলে এখনকার সলিউশনের জন্য যদি আপাতত এই গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন, যে মঞ্চ রয়েছেন, তাদের জন্য বাড়তি কিছুটা সময় সুপ্রিম কোর্টে যেটা শিক্ষকদের জন্য চাওয়া হয়েছে সেটা চাওয়া যায়, সেটা যদি আমরা সরকারকে সবাই মিলে বলতে পারি যে এইটা আপনি চান, তাহলে আপাতত কয়েকদিনের জন্য এরা খানিকটা রিলিফ পাবেন। তারপরে হচ্ছে ধাপে ধাপে শিক্ষাকর্মীদের কি সমস্যার সমাধান করা যায়, তাদের হচ্ছে যে এরকম কোনো যোগ্য অযোগ্য বাদ দেওয়ার ব্যাপার আছে কিনা, সেইটা ধীরে ধীরে করা যেতে পারে। কিন্তু প্রথমে এই সুপ্রিম কোর্টে গিয়ে এইটা চাওয়া উচিত বলে আমাদের মনে হয়। অমিত, সেরকম কোনো প্রিপারেশন? আমরা ইতিমধ্যেই বিকাশ ভবনে, এসএসসিতে এগুলো চিঠি, মেইলের আকারে বহুবার জানিয়েছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা বহুবার আবেদন জানিয়েছি, যদি এখনো শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি অন্তত পার্সোনালি দেখা করতে পারিনি। আমাদের উত্তরবঙ্গের কয়েকজন প্রতিনিধি দেখা করতে গিয়েছিলেন তিনি কিছুদিন আগে, তো তিনি বলেছিলেন বিষয়টা দেখবেন। তো দেখবেন, এবং তারপরে জাস্ট এই 2-3 দিন আগে যে প্রেস কনফারেন্সটা উনি করলেন, বিশেষ করে সাংবাদিক সম্মেলনে তিনি যখন বললেন যে শিক্ষাকর্মীদের বিষয়টা আমাদের মাথায় আছে, আমরা শিক্ষকদের বিষয়টাতে যেহেতু ডেডলাইন আছে আমরা বেশি জোর দিচ্ছি। তো আমার মনে হয় এই যে দেখবো বা মাথায় আছে এই বিষয়টা না করে আমাদের বিষয়টাতে যেন সত্যিই অগ্রাধিকারটা দেওয়া হয়, বা আমরা যে চিঠি বা মেইলগুলো করছি সেগুলো যেন গুরুত্ব দিয়ে ভাবা হয়। কারণ সেগুলো আগের আমলে আমরা 100 চিঠি দিয়েছি, 100 মেইল করেছি, কোনো গুরুত্ব পাইনি। তো এবারে যেন সেই জিনিসগুলো গুরুত্ব পায়। মন্ত্রী মহাশয়রা অনেক ব্যস্ত থাকেন আমি জানি, কিন্তু তার বাইরেও আমরা যে বিষয়গুলো, দাবিগুলো তুলে ধরছি, অলরেডি আমি দিয়েছি যেটা বললাম, তো সেই বিষয়গুলো নিয়ে যেন গুরুত্ব দিয়ে দেখা হয়, এবং যোগ্য শিক্ষাকর্মীদের যতদিন না পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে তাদের জন্য যেন একটা কোনো ইন্টারিম সাপোর্টের ব্যবস্থা করা হয়, এই বিষয়টা আমরা অবশ্যই রাখছি। কারণ 16 মাস অতিক্রান্ত। আমরা সত্যি কথা বলতে অনেকে আছেন
যারা বাইরে মজুর খাটছেন। একদম একজন 2016 সালে 16 লাখ পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা দিয়ে পাশ করে সে যখন একটা যোগ্য ছেলে এত বছর ধরে চাকরি করেছে, আজ তাকে বাইরে গিয়ে মজুর খাটতে হচ্ছে। এটা কতটা মানে তার বেদনা তার পক্ষে। যাদের বিবাহ হয়েছে, অনেকের সংসার ভেঙে গেছে, বাড়িতে তাদের অসুস্থ বাবা মা, তারা সেখানে খাবার জোটাতে পারছে না, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এই জিনিসটাকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমি জানি আপনাদের কাছে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, আপনাদের মাথায় আইনজীবীরা আছে, ল পয়েন্ট আছে, অনেক কিছু আপনাদের মাথায় আছে, সরকারের উপরে অনেক কিছু থাকে দায়িত্ব, কিন্তু এই বিষয়টাতেও 3000 জন আপনাদের কাছে ছোট হতে পারে, কিন্তু ছোট হলেও মাথায় রাখবেন আমরা কিন্তু গত সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আপনাদেরকে ভরসা করেই আমরা আপনাদেরকে উপর ভরসাটা আমরা রেখেছি, এখনো পর্যন্ত আছে। তাই দয়া করে আমাদের ভরসাটার দাম দেবেন এবং এই জ্বলন্ত সমস্যাটার একটা সমাধান করবেন, এইটুকু আমাদের বক্তব্য। সেই সঙ্গে এই যে পরীক্ষাটা করা হয়েছে, অনেকেই আছেন 40 বছর 45 বছরের লোক, যারা মানে আজকে তাদের বয়স, আমাদের 16 সালে যারা পরীক্ষা দিয়ে পাস করেছিল অনেকেই আছেন, তাকে একটা কম বয়সী 20-22 বছর বয়সের সঙ্গে পরীক্ষা দিতে হয়েছে, কম্পিটিটিভ পরীক্ষা। স্বাভাবিকভাবেই তাদের আইকিউ এক থাকে না, অনেকেই পাস করবেন না। শিক্ষকদের রেজাল্ট বেরিয়েছে, অনেকেই পাস করেননি। নন টিচিংদের রেজাল্ট বেরোলেও দেখা যাবে অনেকে পাস করবেন না। তো তাদের কি হবে? এই বিষয়গুলো নিয়ে যেন সরকার একটা পরিষ্কার গাইডলাইন প্রকাশ করে, মানে বিষয়টা যেন একটা সামনে আসে, আমাদের এই মানসিক যন্ত্রণাটা থেকে যেন মুক্তি দেওয়া হয়, এই জিনিসটা আমরা চাইছি। আমি জানি সরকার এত দ্রুত কোনো কিছু পারবে না করতে, সরকারের কাছে কোনো দ্রুত কোনো সলিউশন থাকে না, কিন্তু অন্তত আলোচনায় বসে বা অন্য কিছু করে একটা পরিষ্কার গাইডলাইন দিক, সেটাতে অন্তত অনেকটা কষ্ট লাঘব হয়। এই জিনিসটা আমরা সরকারের আমাদের সময় একদম শেষ। সৌনক, দুটো স্পেসিফিক প্রশ্ন। অমিত কিন্তু বলছে যে ইন্টারিম সাপোর্ট দেয়া হোক অ্যাটলিস্ট, যাতে ফ্যামিলিগুলো বাঁচে, এবং তার সঙ্গে একটা গাইডলাইন দেয়া হোক। বলো। দেখুন, কোর্টে আগের সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করেছে, কোটি কোটি টাকা খরচা করেছে শুধুমাত্র এই যে সমস্ত চাকরি না দেওয়ার জন্য, চাকরির জোট পাকানোর জন্য, এবং সমাজে একটা অকৃতিকর পরিস্থিতি তৈরি করে বেকারদের বেকার রেখে দেওয়া, এবং যারা চাকরি পেয়েছিল তাদের দুর্নীতিটা যেন ফাঁস না হয়ে যায়, তার জন্য যা যা করা হয়েছে। এই নতুন সরকার আসার পর আপনারা জানবেন যে সব কোর্টে কিন্তু এখনো পিপিও সেই চেঞ্জ হয়নি। সেই পিপিও কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল যাদেরকে দেখে গেছিল সেই পিপি এখনো রয়ে গেছে। সবকটা কোর্টে কিন্তু এখনো পিপি চেঞ্জ হয়নি। অর্থাৎ এই পিপি চেঞ্জ না হওয়া পর্যন্ত সরকারের যে সওয়ালটা, মানে সরকারের যে সরকারি আইনজীবী যারা হবে, তারাই তো এই সরকারের সওয়ালটা করবে। তারা বিভিন্নভাবে কোর্টেও হস্তক্ষেপ করে বিভিন্ন আইনের মধ্যেও জলঘোলা করছে। যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের পিপি চেঞ্জ হবে, এই বিষয়গুলো উঠুক এবং সঠিকভাবে প্রত্যেক একজন নাগরিক হিসেবে সঠিক মর্যাদার সঙ্গে যাদের চাকরি পাওয়ার কথা তারা পাক। এটা অবশ্যই সকলেই চাইবে, আমিও চাইবো। বেশ, অমিত খুব সংক্ষেপে, তাহলে ভরসা আছে? দেখুন, এখনো পর্যন্ত আমি বলছি ভরসা আছে, কিন্তু মানুষের যে পেট, সেটা না ভরসায় চলে না। শুধুমাত্র তার চাকরি চাই, তার জীবিকা চাই, তবেই তার পরিবারটা বাঁচে, তবেই সে মানসিকভাবে বাঁচতে পারে। তো সেখানে যখন 16 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তো সত্যি কথাই বলছি ভরসা আছে, কিন্তু যদি বিষয়গুলো দ্রুত বিশ্বাস আছে, কিন্তু যদি বিষয়গুলো দ্রুত সম্পন্ন না করা যায়, তাহলে কিন্তু ভরসা ভেঙে যেতে সময় লাগবে না। কারণ প্রতিশ্রুতি আর প্রতারণা দুটো শব্দের মধ্যে পার্থক্য অনেক দূরে, কিন্তু এক চুল এদিক ওদিক হলেই না দুটো কেমন মিশে যায় যেন। সেই অভিজ্ঞতাটা আমাদের আছে, মানে রাজ্যবাসীর আছে, সেটা অনেক বছর ধরে, যেহেতু রাজ্যটা রাজনীতিতে চলে, তো ফলে প্রতিশ্রুতি শুনে শুনে মানুষ এতটাই অভ্যস্ত, আর সেই তার সঙ্গে প্রতারণা দেখে দেখে মানুষ এতটাই অভ্যস্ত যে মানুষের মন বদলাতে সময় লাগে না। তাই আমি আবারও অনুরোধ করব সরকারের কাছে যে আপনারা সেই সময় যা বলেছিলেন যে যোগ্যদের সকলের চাকরি ফেরা উচিত, সেই বিষয়ে আপনারা অবশ্যই পদক্ষেপ করুন, এবং বিশেষ করে যোগ্য শিক্ষাকর্মী যারা আছে, আমাদের মতন যারা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী, 16 মাস ধরে বেতন নেই, বিনা দোষে আমরা আজকে ভুগছি, তাদের বিষয়টা দ্রুত সুরাহা করুন, এটুকু আমার অনুরোধ। না, এটা খুব জরুরি, এবং সরকারের কাছে এই তথ্য নিশ্চয়ই পৌঁছবে, এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও কিন্তু সরকার ইনস্ট্যান্ট ব্যবস্থা নিক এবং একটি ইন্টারিম কোনো ডিসিশনে আসুক, এটা কিন্তু আমরাও চাইবো। আপনাদের তিনজনকেই, কলতান্দা, সৌনক এবং অমিত, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে থাকার জন্য। আমরা কিন্তু আজকে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম, ঘণ্টাখানেক বাংলার কথায়, আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, আমরা নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে সেটা নিয়ে ডিসকাস করবো। ভালো থাকবেন। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।